হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা এই যে ভিডিওটা করছি এটা কিন্তু অনেক বড় হতে চলেছে, কারণ জবা মাসির আজকে জবা ফুল ফোটাবো। তো সেই জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনো, ঠিক আছে? ভিডিওটা একটু শোনো, কারণ এই যে জবা মাসি, অনেকেই জানো না জবা মাসি কার নাম। জবা মাসি হচ্ছে এই যে এখন যে নতুন ডিজিটাল ভিখারিটা দুদিন পর পর বরের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে আইসিইউতে রেখে ধান্দা করে, ওই ধান্দাওয়ালি, সেই ধান্দাওয়ালির ওয়াইটির নাম ছিল জবা মাসি, ঠিক আছে? কারণ যেহেতু পতিতালয় থেকে উঠে এসেছে সেহেতু জবা মাসির নাম দেওয়া হয়েছিল জবা মাসি। যাই হোক, এই জবা মাসিকে নিয়ে মানে এতদিন নাম ধরে ভদ্রভাবে বলছিলাম, কিছুটা ওনার পক্ষ হয়েও বলেছি, ঠিক আছে? কিছুটা, যদি কেউ ভালো করে ভিডিও দেখে বুঝতে পারবে আমি কি হিসাবে বলেছি। কিন্তু যখন জবা মাসি কালকে লাইভ করছে তখন একজন কেউ জিজ্ঞাসা করেছে নিজে যেই কাজটা করো তার জন্য অন্যকে কেন গালাগালি দাও। তখন জবা মাসি আষাঢ়ে গল্প শোনাতে বসেছে। কার গায়ে লেগেছে? দুজনকে নিয়ে আষাঢ়ে গল্প শুনিয়েছে, এক হচ্ছে অন্দরমহল, এক হচ্ছে আমাকে নিয়ে। তো অন্দরমহলের সঙ্গে তাদের কি ইকুয়েশন ছিল সেটা জানার আমার কোনো দরকার নেই, কিন্তু আমাকে নিয়ে যে আষাঢ়ে গল্প শুনিয়েছে, আজকে জবা মাসি যেমন লোকের ভাত পা ঢুকিয়ে দিয়ে সব কিছু টেনে বার করে আনে, আজকে জবা মাসির ঠ্যাং দুটো ধরে এইভাবে ছিঁড়বো আমি। জবা মাসি কালকে বলছে যে এই যে অন্দরমহলের লাইভে কি সব কথাবার্তা হয়েছিল। দেখো, আমি কিন্তু এইসব ব্যাপারে জানিই না, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই যে অন্দরমহল আর আমার চ্যানেল কন্ট্রোভার্সি জগতে ফার্স্ট কন্ট্রোভার্সি। সে প্রীতি ঘোষকে নিয়ে এই যে দাগ বাদে ডাট এরম দেখিয়ে ভিডিও করেছিল। প্রীতি নিজেই একে প্রমোট করে দিয়েছিল যে দেখো আমাকে নিয়ে বাজে ভিডিও করেছে, তোমরা গিয়ে গালাগাল দিয়ে আসো। তো গালাগালও খেয়েছে, চ্যানেল নিজের দাঁড়ও করিয়ে নিয়েছে। আর আমি ক্যালকাটা ক্যানভাসকে নিয়ে ভিডিও করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। তো তখন কন্ট্রোভার্সি জগতে এই দুজন ছিলাম সব থেকে ফার্স্ট। তো তার সম্পূর্ণ মানে সে সবার সঙ্গে কানেক্ট থাকতে ভালোবাসতো বা কানেক্ট থাকতো, কথাবার্তা বলতো। তো আমি আবার সেটা কখনোই পছন্দ করি না যে কারোর সঙ্গে আমি কথা বলে কারোর সঙ্গে আমার মতের মিল না থাকলেও গ্রুপিজম করে ভিডিও করব। আমি আজ অবধি সেটা পারিনি বলে আমি কোনো গ্রুপের না, আমি না ইধার কা না উধার কা, ঠিক আছে? আমি একাই। কারণ আজকে যদি কেউ মিথ্যা কথা বলে আমার তখনই শট করে মাথাটা গরম হয়। তো ওই গ্রুপের মধ্যে মিথ্যা কেউ বলবে, আমাকে সেইটাকে সাপোর্ট করতে হবে, আমি কোনো দিনও পারি না। সুতরাং এই যে কালকে গল্পটা জবা মাসি দিল যে এই হয়েছে ওই হয়েছে, ফান্ডিং চেষ্টা, কে মারা গেছে, সঙ্গীতা কার কথা বলেছে আমি তার কথাও জানি না, যে তখন কে ছিল ক্যান্সার পেশেন্ট, সে মারা গেছে পর কি হয়েছে, কটা ভিডিও কি, আমি তার মধ্যেই তো থাকতাম না। কারণ এই অন্দরমহলের সঙ্গে একবার দুবার আমি কথা বলেছিলাম ফোনে, আমার ভালো লাগেনি ওনাকে পার্সোনালি, সেই জন্য আমি ওনার সঙ্গে কোনো রকম কোনো কথা বলাই বন্ধ করে দিয়েছি। তখন ওনার সঙ্গে আমার সঙ্গেও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে? তো সুতরাং এই যে এরা কোন লাইভে উঠে কে কি ফান্ড রাইজ করতে চেয়েছে, কে কার নামে ফান্ড রাইজ করতে চেয়েছে, কোন গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর কথা, এগুলো আমি তো কালকে জবা মাসির মুখে শুনলাম। জানি না এটাও কতটা সত্যি, সেটা অন্দরমহল ক্লিয়ার করবে। কারণ অন্দরমহল নাকি এই উদ্যোগ নিয়েছিল, তার লাইভে এইসব উদ্যোগ উঠেছিল, আমি না ওখানে ছিলাম না, এইসব ব্যাপারে কিছু জানি। সুতরাং এইসব ব্যাপার যদি অন্দরমহল ক্লিয়ার করার হয় তো করবে। আমি যার মধ্যে ছিলাম না সেসব নিয়ে আমি তো কিছু বলতে পারবো না। কিন্তু এখানে জবা মাসি টানছে আমাকে, যে আমি আর অন্দরমহল নাকি প্ল্যানিং করেছিলাম যে পা ভাঙার নাটক করে টাকা তোলা হবে। তো এই প্ল্যানিং করে আমি নাকি ওর আগেই বাবার পা ভেঙে গেছে। এমন চুতিয়া এই জবা মাসি, এমন চুতিয়া, এমন একটা পাক্কা কি বলে না যে জন্ম
যেখানে সেখানে রক্ত তো শরীরে বইছে, কোনো বেজন্মার শরীরে কি আর মানুষের মানে ওই ভদ্র শিক্ষিত মানুষের রক্ত বইবে? বেজন্মা তো বেজন্মাই, বেজন্মা তো বেজন্মাই হয়। আজকে আমার ভিডিওটায় ইয়েলো ডলার আসুক যাই আসুক, আজকে আমি জবা মাসিকে মন খুলে বলবো, শুয়োরের বাচ্চাকে অনেক অনেক ভদ্র ভাষায় বলে ফেলেছি। এই ভদ্র এইসব নরকের কীটগুলো যেগুলো ওই পতিতালয় থেকে উঠে এসে ভদ্র সমাজে চেয়ারে বসে দোল দোল দুলিনি করছে, দুদিন পর পর বরের মুখে অক্সিজেন মাস্ক গুঁজে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে লোকের থেকে ফান্ডরাইজ করছে, তাকে আমার মানে মনে হয় না যে এতটুকু সম্মানের সে যোগ্য। এতদিন অনেক বেশি সম্মান দিয়ে ফেলেছি। সুতরাং এই বাজারের মালটা, হ্যাঁ, এই বুড়িটা, বাজারের একখানা 2 টাকার বুড়ি, এই জবা মাসি, হ্যাঁ, সে বলছে আমি আর অন্দরমহল নাকি এগুলো প্ল্যানিং করেছি। প্রথমত তো বলি, আমার সব থেকে প্রথমে এই যে জবা মাসি বলে না, আমার ইয়েরা আমার থেকে বলেছে কিউআর কোড শেয়ার করো, আমরা দেবো। আমি তো এমনি শেয়ার করেছিলাম, শালা চুতিয়া। আমার একটা লোনের জন্য আমার লোক বাড়িতে, মানে আমি 2টো লোন নিয়েছিলাম। একটা হচ্ছে এইচডিএফসি থেকে লোন নিয়েছিলাম, যেগুলো গ্রুপ করে লোন তখন প্রচুর উঠেছিল, এখনও নেয় অনেকে, কিন্তু আমার মানে হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে, আমি আর নিই না। 2টো গ্রুপ থেকে লোন নিয়েছিলাম, একটা হচ্ছে এইচডিএফসি আর একটা হচ্ছে আশীর্বাদ। তো এইচডিএফসি থেকে যে লোনটা নিয়েছিলাম, দুটোই লোন নেওয়ার পর থেকেই পড়ে যায় লকডাউন। তো আমার লকডাউনের জন্য আমার টাকা দেওয়া হয়নি। তো এবার এইচডিএফসি থেকে আমাকে একটা অফার দেওয়া হয় লকডাউন খুলে যাওয়ার পরে, যে আপনার যদি 10,800, আমি 25,000 টাকা লোন নিয়েছিলাম, কয়েক মাস কিস্তি দিয়েছিলাম, কারণ ওটা লকডাউনের কিছুদিন আগে ওই লোনটা নিয়েছিলাম, আর লকডাউন পড়ে যাওয়ার একদম মুখে নিয়েছিলাম আশীর্বাদের লোনটা। তো এইচডিএফসি কয়েকটা আমি ইএমআই শোধ করেছিলাম, কিন্তু তারপরে লকডাউন পড়ে যাওয়ার ফলে আমি আর ইএমআই শোধ করতে পারিনি। তো ওরা আমাকে বারবার লোক আসছিল এবং আমি দিতে পারছিলাম না বলে ওরা আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে আসে যে 10,800 টাকা, সম্ভবত 10,800, মানে 10,000 তো বটেই, এবার 800 না ওটা 800-র বেশি সেটা আমার মনে নেই, তবে আমার যতটুকু মনে আছে 10,800 টাকা ওরা বলেছিল যে আপনি এটা দিলে আমরা একটা মীমাংসায় চলে আসবো, আপনার আর কিছু দিতে হবে না, তো আপনি এই 10,800 টাকাটা দিন। তখন আমি ওয়াইটিতে সবাইকে বলেছিলাম তোমরা আমার ভিডিওটা একটু বেশি করে দেখো, বাড়িতে লোক এইভাবে এসে, মানে লোনের লোক এইভাবে এসে বারবার হ্যারাসমেন্ট করছে, তোমরা আমার ভিডিওটা একটু দেখো, আমি যাতে একটা পেমেন্ট পেয়ে যাই, একটা পেমেন্ট পেয়ে গেলে আমি এদের টাকাটা শোধ করে দিতে পারলে আমার এইভাবে লোক এসে যখন তখন তাড়া মারবে না। তো তখন আমাকে এরকম ভিউয়ার্সরাই বলে তুমি কবে তোমার ভিডিও লোকে দেখবে, কবে তোমার টাকা হবে, তোমার যখন এখন তুমি একটু কিউআর কোডটা শেয়ার করো না, সবার থেকে একটু হেল্প নাও না, হেল্প নিয়ে টাকাটা শোধ করে দাও না। তো তখন তাদের কথা শুনেই আমি কিউআর কোডটা দিয়েছিলাম এবং মানে মিথ্যা কথা বলবো না, আমার একদিন দুদিন বা 3 দিনের মধ্যে সেই 10,800 টাকা আমার জোগাড় হয়ে যায় এবং আমি কিন্তু সাথে সাথে বলে দিই আমার কিন্তু টাকা উঠে গেছে। এমনকি লন্ডন থেকে একটা আন্টি, সেই আন্টি আমাকে অনেক হেল্প করেছে, তো সেই আন্টিও বলেছিল তোমার টাকা উঠেছে, না হলে বাকি যেটা আছে বলো আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম না আন্টি, আমার টাকা উঠে গেছে, তোমাকে আর দিতে হবে না। তো যারা স্বইচ্ছায় এগিয়ে এসেছিল তাদের হাত ধরেই আমার 10,800 টাকা 2-3 দিনের মধ্যে উঠে যায় এবং আমি কিউআর কোড সব ওখান থেকে সরিয়ে দিই, ঠিক আছে। এবার তারপরে আমি ওই 10,800 টাকা যখন নিয়ে শোধ করতে যাই, আমি ওখানে ভিডিও করেছিলাম বলে আমাকে দিয়ে ওখানে ভিডিও ডিলিট করানো হয়েছিল। তারা তো জানে না যে আমি লোকের থেকে মানে হেল্প নিয়ে সেই টাকাটা শোধ করছি, আমাকে লোককে প্রমাণ দিতে হবে, কিন্তু সেইখানে আমাকে ভিডিও ডিলিট করানো হয়েছিল। অনেক কথা শুনেছি আমি যে আপনি এখানে করছেন জানেন, আপনাকে পুলিশে দিতে পারি, আপনি কেন ব্যাংকের ভেতরে বসে ভিডিও করছেন লুকিয়ে লুকিয়ে, হ্যানা ত্যানা অনেক কিছু বলেছিল। তারপরেও আমি যে আমাকে এনওসি যে লেটারটা ছিল সেটা কিন্তু আমি শো করেছি, এমন না যে আমি টাকা খেয়ে নিয়েছি তারপরে কিছু শো করিনি, আমি এনওসি নোটিশটা কিন্তু শো করেছি। এনওসি নোটিশটা এখনও আমার কাছে আছে, একটু খুঁজে দেখতে হবে, পারলে আমি তোমাদের কমিউনিটিতে সেটা শেয়ার করে দেবো পেলে। আমার কাছে সযত্নেই রাখা ছিল। এখন অনেক পেপারস তো আমাদের রাখা থাকে,
তো এখন একটু খুঁজে দেখতে হবে কোথায় আছে, ঠিক আছে। তো এনওসি, তো এইচডিএফসির লোনটা আমার ক্লিয়ার হয়ে যায়। এবার তারপরে এই যে বলছে না আমার বাবার দুজনে মিলে, আমি তো বললাম আমার সঙ্গে এই যে অন্দরমহল যদি ভিডিও করে তাহলে ও বলতে পারবে যে ওর সঙ্গে আমার কদিন কথা হয়েছে। কারণ অন্দরমহলের সঙ্গে আমার একবার লেগেছিল, খুব লাগা, সেটা হচ্ছে উনি সবাইকে গ্রুপ করে তোমরা এই যে ঘোড়ার এগেনস্টে তোমরা ভিডিও করো, যখন আর কি এমএসএলকে নিয়ে খুব এই ঘোড়া 3 বেলা বেচে খাচ্ছিল, 3-4টে করে ভিডিও নামাচ্ছিল গোপন সূত্র করে। তো তখন আমাদেরকে একজোট করে আমাদেরকে নামিয়ে দিয়ে ও মাল পেছন থেকে গিয়ে তখন ডেলি লাইফস্টাইল ব্লগ দিচ্ছে, অন্দরমহলের কথা বলছি। আমার খুব মটকা গরম হয়েছিল, আমার ডিরেক্ট লেগে গেছিল যে তুমি সাধু সাজে বসে রয়েছো আর তোমার হয়ে আমরা ঘোড়ার এগেনস্টে বলে আমরা গালাগাল খাচ্ছি। কেন ভাই? রাহুল বলে একটা ভাই, ও তো এখন চ্যানেল বন্ধই করে দিয়েছে, আমরা প্রত্যেকে গালাগালি খাচ্ছি, আর তুমি এখন সবাইকে কাজে নামিয়ে দিয়ে তুমি বস এখন ভদ্র সেজে ডেলি লাইফস্টাইল ভিডিও দিচ্ছ, এগুলো তো ঠিক না। তো এই অন্দরমহলের এই ধরনের কাজকর্ম ছিল, তো তার সঙ্গে আমি পার্সোনালি যোগাযোগ রাখা একদমই পছন্দ করতাম না। তো সেই জন্য আমি যোগাযোগ সেরমভাবে রাখতামও না। তো এই যে আমি জানি না কোন প্লটিং কবে করলাম, যদি অন্দরমহলের কাছে এইসব, কারণ সে তখন করতো, কল রেকর্ডিং করতো, যদি থেকে থাকে সে দিতে পারে যে আমি আর অন্দরমহল প্ল্যানিং করেছি যে একজন পা ভাঙার নাটক করব, তার আগেই আমার বাবার পা ভেঙে গেছে। প্রথমেই বলে রাখি আমার বাবার কিন্তু পা ভাঙেনি, আমার বাবা কাজ করতে করতে যে বিষের মেশিনগুলো আছে ওই মেশিন হাতের আঙ্গুলে চলে যায়, একটু বেকায়দা হয়ে যায়, বেকায়দায় আঙ্গুলে চলে যায়। তো তখন প্রায় এটা আর্ধেক মানে এরকম কেটে গিরম ঝুলে গেছিল, ঠিক আছে। তো সেই মুহূর্তে ওই পরিস্থিতি দেখে মানে আমি আর নেই, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর হঠাৎ করে তখন আমাদের তো মায়ের পেছনে 2017 থেকে যে মাকে নিয়ে আমরা এই যে চিকিৎসা চলছে, মায়ের নাক চাবি থেকে শুরু করে সব কিছু আমাদের বিক্রি করতে হচ্ছে। আমাদের হাতে সোনা ছিল না যে একটা সোনার গয়না নিয়ে গিয়ে বন্ধক রেখে তখন কিছু করব। তার জন্য বাধ্য হয়ে আমাকে ওয়াইটিতে আমি একটা কমিউনিটি পোস্ট দিই। এবং ওই যে আগের বারও বলেছি একটা ভিডিওতে, কিন্তু এই যে ওই জবা মাসি তো দেখে না, কারণ জবা মাসির তো শস্য নেই, সারাক্ষণ কাজলকে ঢুকিয়ে বসে থাকে, তো ওই জন্য বেশি বকে না জেনে। তো লাস্টবার বলছি জবা মাসি শুনে নে, এরপরে যদি না শুনিস তোর কাজলের আটা তোর কান দিয়ে বের করে তারপরে শোনাবো, বুঝেছিস, গরম তেল ঢেলে। তো রত্নাদি ভাই বলে একজন, আমি 2 দিন আগেও কিন্তু ক্লিয়ার করেছি, লাস্ট এটা ক্লিয়ার করছি। রত্নাদি ভাই বলে একজন আমার কমিউনিটি পোস্টটা দেখে, তার আগে যখন কমিউনিটি পোস্টটা দিয়েছি আমাকে কেয়া, মায়ের ড্রিম লাভ কেয়া, কারণ কেয়ার তখন হেভি চল, সে তখন এই সব কিছু দেখিয়ে ভিডিও করা, লাইভ করা, তাকে তখন প্রচুর মানুষে মানে 80,000 82,000 টাকা গিফট দিচ্ছে, টাকা পাঠাচ্ছে প্রচুর 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 প্রচুর, তখন তার প্রচুর রমরমা বাজার, ঠিক আছে। তখনকার ওই কেয়া আর এখনকার কেয়া, এই কেয়া সেই কেয়া ছিল না, তখন দেখিয়েছে প্রচুর পয়সা লোকে দিয়েছে। তখন ওই কেয়া দেখে আমাকে 3,000 টাকা পাঠিয়েছিল, ওর ভিডিওতে শেয়ার করেছিল, সেই দেখে ওর একজন ভিউয়ার্স আমাকে 1,500 টাকা পাঠিয়েছিল। আচ্ছা, এই দিক থেকে গীতাদি 1000 টাকা পাঠিয়েছিল, আর মুনমুন সম্ভবত 100 টাকা পাঠিয়েছিল। তো ওই যে বললাম এতটুকু আমাকে সময় দেয় না। কেয়া দিয়েছে 3,000 টাকা, আমাকে কিন্তু একবারও বলেনি তোমার বাবার কি হয়েছে আমাকে প্রমাণ দাও, কারণ প্রত্যেকে জানে ওই মুহূর্তটা, এই যে খানকি মাগি জবা মাসি এই যে বসে বসে যে বলছে যে যারা দিয়েছে তারা প্রশ্ন করে না, হ্যাঁ রে খানকি তুই আমাকে কত টাকা দিয়েছিলি, চুতিয়া বর ভাতারি মানে কাজল ভাতারি, তুই আমাকে কত টাকা দিয়েছিলি খানকি, যে তুই আমাকে তখন প্রশ্ন করতে এসেছিলি, কাজল ভাতারি তুই বল, তুই আমাকে কত টাকা দিয়েছিলি। যে যারা দিয়েছে তারা প্রশ্ন করতে আসে, একটা কথা থাকে, তুই তো টাকা না দিয়েও মানে ফোকলা দাঁত নিয়ে চলে এসেছিলি,
ফোকলা দাঁত নিয়ে চলে এসেছিলি, এই ফোকলা দাঁতও তো লোকের মেরে করেছিস ঝালাই। আর বেশি কথা বলিস তুই, ওই মাতাল সুস্থ হয়ে গেছে ওই জন্য নিজেকে নিয়ে থাকে আবার বেশি কিছু মনে করে হনু মনে করে ফেলছিস নাকি? তো তখন আর দেওয়ার সাথে সাথেই কে আর কোনো রকম কিছু মানে বক্তব্য নেই যে আমাকে এক্ষুনি পাঠাও, কি হয়েছে তোমার বাবা দেখি দেখি। কিন্তু বাকি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই তোমার বাবার একটা ফটো দাও, এই একটা ফটো দেখি, একটা ফটো পোস্ট করো, তখন আমি বুঝে গেছি এরা আমাকে দিয়েছে ঠিকই, কিন্তু এরা আমাকে বিশ্বাস করছে না। তো আমি সাথে সাথে কি করি, গীতা আন্টির টাকা গীতা আন্টিকে দিয়ে দিই, আর মুনমুনের টাকাটা মুনমুনকে ফেরত দেওয়া হয়েছে। এখন আমার লাগবে না, তোমরা রাখো, কারণ আমি এখন প্রমাণ দিতে পারছি না। আচ্ছা, আর ওই পোস্টটা দেখার কিছুক্ষণ পরে এই 4 জনের টাকা ঢোকার পরে আমার রত্নাদি বলে এক জিদ্দি ভাই, সে এর আগের বার পুজোতেও আমার মেয়েদের জামা কাপড়ের জন্য টাকা দিয়েছিল, মানে সে নিজে থেকে দিয়েছিল। আমি কিন্তু বলিনি যে কিউআর কোড দিচ্ছি আমাকে মেয়েদের জামা কাপড় কেনার জন্য টাকা দাও, এটা তোমরা খুব ভালো করেই জানো, কেউ জামা কাপড় কেনার জন্য কেউ টাকা চাইতে বসে না। তো ওই দি ভাই তখন আমার এই কমিউনিটি পোস্টটা দেখে সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এক্ষুনি সব কমিউনিটি পোস্ট যা যা দিয়েছো সব ডিলিট করো, আমি কত টাকা লাগবে তোমার তুমি বলো। আমি তখন বললাম যে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে জানাচ্ছি। তো ডাক্তার বলেছিল মানে এস্টিমেট 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি তখন বললাম যে 10,000 টাকাই হয়ে যাবে। তো দিভাই আমাকে সাথে সাথে 10,000 টাকা পাঠায় এবং বলে, রত্না দিভাই যে বলে যে আর কারোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার দরকার নেই, কোনো কিছু নেওয়ার দরকার নেই, যেসব কমিউনিটি পোস্ট দিয়েছো সব ডিলিট করে দাও। আমি বলছি দিভাই তাহলে আমাকে একটু সময় দাও, আমি সব কাগজপত্র তোমাকে দেখো। বলে তোমার কাছে আমি তো দেখতে চাইনি, তুমি এখন বাবাকে নিয়ে দৌড়াচ্ছ, বাবার পাশে থাকো। যে 10,000 টাকা দিয়েছে সে কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার 1,000 টাকা দিয়ে তাড়াতাড়ি বাবার ফটো দেখি, বাবার ফটো দেখি কি কন্ডিশনে আছে, মানে আর যেগুলো দেয়নি সেগুলো তো অলরেডি কন্ট্রোভার্সি করা শুরু করে দিয়েছে। এই খান কি জবা, এটাই হয় বুঝেছিস, যারা টাকা দেয় না তারা কখনো জানতে চায় না। এই তোর মতো কিছু খান কিছুদি বেশ্যা রয়েছে যেগুলো ওই সোনারগাছি থেকে উঠে আসা মাল, এগুলোই লোকের ফাটা ইয়েতে টাং এড়ায় বেশি বুঝেছিস। আজকেরটা ইয়েলো ডলার আসবে, তাতে আমি এই তোকে মানে এই তোকে খিস্তি মারা ভিডিও থেকে 1 টাকাও ইনকাম করতে চাই না। বিশ্বাস করে যে এই ভিখারি 3 তলা বাড়িতে থেকে ওই বরকে মুখে মাস্ক গুজে আইসিইউতে ঢুকিয়ে দিতে হয় ভিক্ষা করার জন্য, তাকে নিয়ে আমার 1 টাকারও দরকার নেই। কিন্তু তোকে আজকে তোর অকাদের এনে তারপরে কথা বলছি বুঝেছিস। খান কি শুনে নে ভালো করে। তারপরে তো সেই জন্য যে কালকে বললো না এই যে ওর বাবার আগে পা ভেঙে গেছে, ও নিমেষের মধ্যে সব উড়িয়ে দিয়েছে, তোর মতো নাকি রে খান কি? বর সুস্থ হয়ে যাওয়ার পরও বলে দিচ্ছি আমার ছোট ছোট ছেলে মেয়ে, ওই তো দামড়ির মানে 29 বছর এক দামড়ি ঘরে রেখে ছোট ছোট ছেলে মেয়ে। একজন বিয়ের পরে মানে খাট একেবারে এধারকে উধার করে দিল, কটা খাট ভেঙে ফেললো, ওর ছেলে মেয়ে এখনো ছোট ছোট। আমার হেল্পের দরকার এর পরের চিকিৎসার জন্য, এর পরে ওষুধের জন্য। শালা বাড়িতে এনে ওষুধের জন্য ভিক্ষা করিস, শালা ভিখারির বাচ্চা খান কিছুদিন 3 তলা বাড়িতে বসে ভিক্ষা করতে হয়, শালা বিহায়া বেশ্যা, শালা বেশ্যাপট্টির মাল। আবার তুই কথা বলিস কি রে, তুই কথা বলিস কি? অনেক হয়েছে তোর ভদ্রতা, এবার ভদ্রতা না তোর ঘাড়ের মধ্যে দিয়ে গুজে দেব, একেবারে মুখ থেকে টেনে বার করবো বুঝেছিস। তারপরে তো সেই জন্য এবার দেখো কেউ আমাকে যদি পুরো টাকাটা দিয়ে দেয় আমি কি কিউআর কোডটা রেখে দেবো যাতে আরও লোকেরা, কারণ তখন অলরেডি আমাকে নিয়ে কিয়া একটা ভিডিও করেছে যে ওর বাবার এরকম হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমরা ওকে কিছু সাহায্য করো। এবার যেহেতু সে ইয়ে করে দিয়েছে, এবার আমি যদি সাথে সাথে কিউআর কোডটা না ডিলিট করি তাহলে ওই কিউআর কোডে আমাকে মানুষ টাকা পাঠাতে থাকবে। তা আমি তো টাকা জমিয়ে নিয়ে পুজোর মার্কেটিং করব বলে আমার কোনো ধান্দা ছিল না। আমার তখন ইমিডিয়েটলি 10,000 টাকার প্রয়োজন ছিল, যেটা আমার উঠে গেছে। প্লাস কে আর 3,000 টাকাও ফেরত নেয়নি, আর ওর যে এক ভিউয়ার্স ছিল 1,500 টাকা দিয়েছিল সেও ফেরত নেয়নি। সুতরাং তখনকার মতন আমার ওষুধ ফষুধ যা হয়েছে আমার হয়ে গেছে, তাহলে আমি ওটা তুলে নেব না। আর বলছে ভিউয়ার্সদের গালাগালি কথা দেওয়ার কথা, যে আমাকে গালাগালি দিয়ে কথা বলবে তাকে আমি গালাগালি দেবো, অন্নপ্রাশনের ভাত তুলে আনবো। আমি ওই ভিউয়ার্সদের কুত্তা বানিয়ে রাখি না যে কেউ আমাকে বাজে কমেন্ট করলেই ঘেউ 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 করবে।
বা কুত্তা বানিয়ে রেখে দিই না যে আমার কোনো মানে দরকার পড়ুক না পড়ুক তাদেরকে আমি ইউজ করব, এখান থেকে এটা তুলে আন, ওখান থেকে ওটা তুলে আন, সেখান থেকে সেটা তুলে আন, ওখানে গিয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ কর। না, আমি তো কুত্তা বানিয়ে রাখতে চাই না। আমার যারা ভগবান, আমার ভগবান লিস্ট আলাদা, আমার ভগবান লিস্ট আলাদা। এই ভিউয়ার্সরা সবাই আমার জন্য ভগবান না, ঠিক আছে? যারা আমার সাথে ভালো তারা আমার কাছের মানুষ, আর যে আমার সঙ্গে যেরকম কমেন্ট করবে তার উত্তরে তার অন্নপ্রাশনের ভাত অবধি আমি তুলে এনে দেবো, যেরকম এখন তোর তুলছি, ঠিক আছে? তার অন্নপ্রাশনের ভাত আমি তুলে এনে দেবো। সুতরাং যে যেরকম আমি তাকে সেরকমটাই ফিরিয়ে দিই। তো যাই হোক, সেই জন্য সব আমি ডিলিট করে দিলাম। যে আমার যেহেতু যে আমাকে টাকা দিয়ে দিচ্ছে, এখন সে যখন বলছে, এবার আমি যদি রেখে দিই তাহলে ভাববে না ওই দেখো তারও, সেই দিভাইও তো ভাববে যে দেখো কত টাকার নেশা, আমি টাকাটা পুরোটাই দিয়ে দিলাম তারপরেও সে রেখে দিয়েছে। তা আমি তোর কথা শুনবো যে তুই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস কি না সেটার জন্য রেখে দেবো, আর নাকি আমাকে আমার টাকাটা উঠে গেছে বলে তুলে দেবো? এবার তোমরাই বলো কোনটা আমি ঠিক করেছিলাম। টাকাটা আমাকে একজন দিয়ে দিয়েছে, তারপরেও কি আমার কি ওই পোস্টটা রেখে দেওয়া উচিত ছিল, নাকি যে আমাকে বলেছে যে তোমাকে আমি টাকাটা পুরোটা দিয়ে দিলাম, তুমি এবার কমিউনিটি পোস্টে যা দিয়েছো আর কারোর থেকে কিছু চাইতে হবে না, তো ওগুলো সব সরিয়ে দাও। তা আমি সেটা সরিয়ে দেবো, তার কথা শুনে সরিয়ে দিলাম। এবার বাবার হয়ে গেল অপারেশন। দুদিন পর আমাকে অন্দরমহল ফোন করেছে, ফোন করে কল রেকর্ড চালু করেছে, কিন্তু কল রেকর্ডে ইউর কল হ্যাজ বিন রেকর্ডেড এটা শোনা গেছে। এবার যেই শোনা গেছে, ও যদি না শোনা যেত ও আমাকে বলতো না যে কল রেকর্ড করতে, যেই শোনা গেছে ও আমাকে বলছে আমি না কল রেকর্ড করছি, হ্যাঁ তুই কিছু মনে করিস না। আমি বলছি না না, কি মনে করবো বলো। মানে অন্দরমহলের তখন এরা তো একটা গ্রুপ ছিল, এই অন্দরমহল, সঞ্জয় দা, এই ঘোড়া, এই বেশ্যা, জবা মাসি, এরা সবাই একটা গ্রুপ ছিল। আর এরা ভেবেছিল ওই যে আমি বাবার নাম করে প্রচুর প্রচুর টাকা তুলে নিয়েছি, সেই জন্য এই অন্দরমহলকে দিয়ে আমাকে ফোন করেছিল সত্যিটা জানার জন্য যে আমি এই টাকাটা তুলে কি করেছি। এবার আমাকে অন্দরমহল বলছে সত্যি কি তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি বলছি তুমি কি পাগল না তোমার মাথায় ছিটফিট আছে? না আমি বুঝি, দেখ তোরও তো খুব খারাপ অবস্থা, তোরও দুটো মেয়ে নিয়ে চলতে হয়, যদি তুই সেই জন্য তুলে দেবেন যে মানে আমার মেয়েদেরকে আমি না খেতে পেয়ে থাকলে সেটা আমাকে যদি কেউ যেচে হেল্প করে সেটা নেবো, আমি কিউআর কোড দিয়ে টাকা তুলতে বসবো আমার মেয়েকে খাওয়াতে পারছি না বলে? কি মাথা মোটা, তুমি পাগল? এইসব কথা নিয়ে অনেকক্ষণ আমাকে যাচাই বাছাই করার চেষ্টা করলো, অনেকভাবে আমার পেট দিয়ে কথা বার করার চেষ্টা করলো যে আমি যদি একবার বলি যে না এই টাকাটা আমি বাবার জন্য তুলিনি, আমার বাবার কিছু হয়নি, আমার নিজের ফুর্তির জন্য তুলেছিলাম। যেরকম অন্দরমহল একবার করেছে, একজন ওকে রান্নাঘর সারানোর জন্য 7,000 টাকা দিয়েছিল, সেটা দিয়ে পুজো শপিং সব কিছু করেছিল, এবং সে বলেছিল $100 দেবে, কিন্তু সে $100 দেয়নি, সে 7,000 টাকা প্রথমে পাঠিয়েছিল। তখন যখন দেখলো যে রান্নাঘর না সারিয়ে পুজো শপিং করেছে, সে আর কোনো টাকা পয়সা পাঠায়নি। তো এবার সে নিজের মতন হয়তো আমাকে ভেবেছিল, জানি না এই ভিডিওটা দেখার পর অন্দরমহলের কি রিয়াকশন হবে, কিন্তু যেটা সত্যি ভাই সেটা সত্যি। আমি বললাম না আমি কোনো গ্রুপিজমে যাই না, তো আমার থেকে অনেক রকমভাবে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু যখন দেখছে যেটা সত্যি আমি তো সেটাই বলবো। আমার বাবার প্রবলেম হয়েছে, তখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি সেই জন্য বলেছি, সেই জন্য আমি টাকাটা নিয়েছি। আর আমি তো কোনো ক্রাউড ফান্ডিং করিনি, আমাকে তো একটা মানুষই যে আমাকে ভালোবেসে এগিয়ে এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি তো ক্রাউড ফান্ডিং করে লাখ লাখ টাকা তুলিনি এই বেশ্যাটার মতন। এর আগের বারও বর মানে হাসপাতালে ঢুকতে না ঢুকতেই একে তাকে ফোন করে করে টাকা পয়সা তুলে নিল। কৃষাণুর মা কৃষাণুকে ছেড়ে চলে গেছে বলে কৃষাণুর মুখ দেখিয়ে গিফটের নাম করে নিজের ব্যাংক ভরে নিল, লুটে নিল। নাম দিল কি কৃষাণুকে সবাই গিফট পাঠাচ্ছে, গিফটের 50% টাকাও কৃষাণু পেয়েছে কি সন্দেহ আছে। আবারও বরকে ভেন্টিলেশনে এই আইসিইউতে ঢুকিয়ে দিয়ে লোটা শুরু, দিভাই কিউআর কোড দেবো কেন রে খানকি? তোর যদি পয়সার এত নাই থাকতো, তুই তোর ভালোবাসার এত মানুষ আছে যেই কুত্তাগুলোকে পুষে রেখেছিস, সেই কুত্তাগুলোকে বলতিস যে তোমরা আমাকে একটু সাহায্য করো, সঙ্গে সঙ্গে কিউআর কোড দেবো কেন? হ্যাঁ কিউআর কোড দেবো কেন? মানে সামনে পুজো আসছে, বেশ ভালো মোটা মারাতিস নাকি আইফোন কেনার জন্য? কাজল আর কিছু দিচ্ছে না,
তো ওই গেল ওই অন্দরমহলের কেস। সে আমাকে বলল, তবে হ্যাঁ অন্দরমহল আমার সঙ্গে একবার কথা হয়েছিল, এই সেদিন কাছে ফোন করেছিল, তার আগে একবার ফোন করেছিল, তখন বলছিল জানিস না আমারও এই অবস্থা। আমি বললাম তাহলে তুমি বলে দেখো তোমার ভিউয়ার্সদের, কারণ আমি সত্যি কথা বলতে লোন শোধ করতে পারছিলাম না বলে আমার লোন তো আমার এই কয়েকজন মিলে হেল্প করে আমার লোনটা শোধ করে দিল। তখন বলছিল আমাকেও মনে হয় তুলতে হবে, আমারও তো এই অবস্থা, আমার বরেরও তো পায়ের এই অবস্থা, কারখানা বন্ধ, আমাকেও মনে হয় তুলতে হবে। আমি বলছি দেখো তুমি বলে দেখো। তারপরে বলছে আমি ঘোড়াকে বলেছিলাম, ঘোড়ার নাম ধরে বলেছিল যে ওকে বলেছিলাম, ও বলছে আমি কি বলবো তোমার কথা, আমার মনে হচ্ছে নিজেরই রোগের জন্য টাকা তুলতে হবে। মানে ভাবো ঘোড়াও কবে দিয়ে চেষ্টা করছে টাকা তোলার, ঠিক আছে। আর এই যে অন্দরমহল, সে কিন্তু একবার বিড়ালের চিকিৎসার জন্যও টাকা তুলেছে, 17,000 টাকা বিড়ালের চিকিৎসার জন্য লাগবে, সেই জন্য বিড়ালের চিকিৎসার জন্যও কিন্তু আগে টাকা তুলেছিল। এবার এইসব দেখে ঘোড়ার তখন থেকেই লোভ জন্মেছিল যে ঘোড়াও টাকা তুলবে। তো ও যখন আমাকে বলেছিল যে আমারও মনে হচ্ছে বলতে পারবে, আমি যে বলে দেখো যদি তোমার ভিউয়ার্সরা তোমাকে হেল্প করে তাহলে তো ভালোই, তোমারও প্রবলেমটা দূর হয়ে যায়। আমার তো এই লোনের টাকাটাও আমাকে ভিউয়ার্সরা দিল বলে আজকে আমি লোনটা শোধ করলাম, নাহলে করতে পারতাম না। এবার ও টাকা তোলার আগে আমার যদি বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি বললাম তো আমি কিউআর কোড দিয়েছিলাম, কিন্তু সেটা আধ ঘন্টাও মনে হয় ছিল না, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মনে ছিল না, কারণ যেই দিভাই দেখে আমাকে টাকাটা দিয়ে দিল আমি সাথে সাথে ওটাকে উড়িয়ে দিয়েছি, কারণ আমার তো টাকা জোগাড় হয়ে গেছে, আমি কেন ওটাকে ফেলে রাখবো। সে আমাকে বলেছে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এবার ওগুলো ডিলিট করে দাও, আর কারো থেকে কিছু নেওয়ার দরকার নেই, ব্যাস হয়ে গেল, মিটে গেল, আমি সরিয়ে দিয়েছি। ও তারপরে অন্দরমহল এইসব ইয়ে করলো। এবার এইটাকে অন্দরমহল এই এদেরকে এই গ্রুপটাকে কিভাবে প্রেজেন্ট করেছে আমি জানি না। তারপর থেকে আমি শুনছি আমি নাকি ওর সঙ্গে প্ল্যানিং প্লটিংয়ে ছিলাম, যে এই টাকা পয়সা তুলবো, ওর তোলার আগে আমি তুলে ফেলেছি। ও আমাকে বলেছিল যে তুলবে, ওর বরের কি অসুবিধা, ওর কারখানা চলছিল না, ওর পায়ে ভেঙে গেছিলো, ওর তারপরে আবার ওর পায়ে ফ্র্যাকচার হয়, ও নিজে পায়ের জন্য টাকা তোলে। সেটা কি আমার দোষ? আমার বাবার যেটুকু দরকার ছিল আমাকে একজন দিয়ে দিয়েছে, আমার গল্প মিটে গেছে। এবার ও তারপরে ওর পা ভেঙেছে, ওর পায়ে ফ্র্যাকচার হয়েছে, ও টাকা তুলেছে, সেটা কি আমার দোষ? জানি না ও কাকে কি বলেছে, কিভাবে কি বলেছে। তারপর থেকে শুনি ওর সঙ্গে আমি গটাপ করে আমিও টাকা তুলেছি, ও টাকা তুলেছে। সেই থেকে শুরু হলো ডিজিটাল ভিখারি, ডিজিটাল ভিখারি। ওই কিন্তু আমার গেল, ঠিক আছে। এবার মাঝখান থেকে এই অন্দরমহল বিশাল বড় খেলোয়াড়, এ কি খেলেছে, কার সঙ্গে কিভাবে খেলেছে সেটা তো আমার প্রয়োজন পড়ে না জানার। আমি আমার দিক থেকে স্পষ্ট, আমার সঙ্গে কি কি হয়েছে আর আমি কি কারণে টাকা চেয়েছিলাম। আর আমি ওই ক্রাউড ফান্ডিং করে ওই ফ্ল্যাট কেনার টাকাও জোগাড় করিনি, আর আইফোন কেনার টাকাও জোগাড় করিনি। ওই বললাম না আমার মাকে 2017 থেকে নিয়ে দৌড়াচ্ছি। প্রথমে যতদিন স্বাস্থ্যসাথী কার্ডে সম্ভব হয়েছে, ওই আরে ওইগুলো নার্সিংহোম অরুণোদয়তে নিয়ে গেছি। স্বাস্থ্যসাথী কার্ডের যতদিন মানে ইয়ে শেষ হয়ে গেছে, তোমার ওই 5 লাখ টাকার গন্ডি পেরিয়ে গেছে, তারপরে আমরা আবার হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে গেছি, যেটা হচ্ছে শ্রীরামপুর সুপার স্পেশালিস্ট হসপিটাল। এবার 1 বছর পেরিয়ে গেলে তো সেটা আবার রিনিউ হয়। এই রিনিউ হওয়ার কারণে আমরা ভেবেছি আবার 1 বছর হয়ে গেছে, রিনিউ হয়ে গেছে, তাহলে যখন আবার মায়ের অ্যাটাক হয়েছিল আমরা তার জন্য আবার অরুণোদয়তে নিয়ে গেছিলাম। তখন তো গিয়ে জানি শালা 1 বছরের মাথায় আমাদের কার্ডটাই, মায়ের কার্ডটাই ল্যাপস হয়ে গেছে, তার জন্য আবার তখন ফেসে গেছিলাম। তখন আবার সবাই মিলে সাহায্য করে আমার বিল, তাও এখনো বিল ওখানে রয়েছে। এখনো যদি জয়ন্তী মসজিদের নামে অরুণোদয়তে, ডানকুনি অরুণোদয়তে নার্সিংহোমে গিয়ে যদি কেউ জয়ন্তী মসজিদ পেশেন্টের নাম দেয় না, এখনো বলে দেবে ওরা কত টাকা এখনো ওরা পায়, ঠিক আছে। এখনো ওরা টাকা পায়, পুরো টাকাটা আমার ওঠেনি। সেজন্য আমরা গিয়ে রিকোয়েস্ট করি যে আমরা মাসে মাসে দিয়ে দেবো, যেন ছেড়ে দেওয়া হয়। যদিও বা সেটা এখনো শোধ করতে পারেনি, তো তারাও আর কোনো রকম অ্যাকশন আমাদের এগেনস্টে নেয়নি, সেটা তাদের ইয়ে। সেই নার্সিংহোম থেকে আমাদের কোনো অ্যাকশন নেয়নি, আমরা দিতে পারিনি।
তার জন্য কি বলেছি যে আমাকে আবার টাকা দাও, আমি ওইটা শোধ করে আনবো? আর আমার মাকে নিয়ে যতবার সরকারি হসপিটালেই, শেষ সময়টা সরকারি হসপিটালেই চিকিৎসা হয়েছে। ওই যে কদিন স্বাস্থ্যসাথী কার্ডে টাকা ছিল নার্সিংহোম, তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড যখন থেকে ল্যাপস হয়ে গেল আমাদের সব, তার আগে থেকেই যখন ওই 5 লাখ টাকা ইয়েও হয়ে গেছিলো, মানে সময়, মানে একটা 5 লাখ টাকার একটা ইয়ে দেয় তো, 5 লাখ টাকা অবধি চিকিৎসা নিতে পারবে। তারপরে আমার মাকে ওই হসপিটালেই আমরা ভর্তি করেছি, সরকারি হসপিটালে। যতদিন ভর্তি করেছি ততদিন যদি আমার মাও আইসিইউতেই ঢুকতো, গিয়ে আমার মাকে নিয়ে গেলেই আইসিইউ লিখেই দিত। এবার আমার মা যদি আইসিইউতে যতবার ঢুকেছে ততবার যদি আমি খুলে বলতাম না এই যে আমার মা আইসিইউতে, এত এত বেড ভাড়া, এত এত এই, এত এত সেই, প্রচুর টাকার মালিক হয়ে যেতাম, প্রচুর টাকা। আমিও মনে হয় একটা ফ্ল্যাট করে নিতে পারতাম। কিন্তু আমার ওই টেন্ডেন্সি কোনোদিনও নেই যে লোকের থেকে টাকা তুলে আমাকে আইফোন কিনতে হবে। প্রয়োজন পড়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে। আর এই যে এই খানকি যেমন নিজের হাতে আংটি রেখে, তারপরে নিজের ঘর পরিপাটি করে রেখে লোকের মেরে টাকা তুলছে, আমার সেটা না। আমাদের এই হসপিটালে তো আয়া খরচাও দিতে হয়, আমাদের একটার পর একটা কাঁসা পিতল সব, আমার মায়ের যা বিয়েতে পাওয়া কাঁসা পিতল ছিল সব আমাদের বিক্রি করে দিতে হয়েছে। মায়ের পরার নাক চাবিটুকু, আমার এই একটা মাত্র, আমার মানে সারা বাড়িতে বা আমার সারা গায়ে এই একটা মাত্র জিনিস রয়েছে যেটা সোনার, যেটা আমি কোনোদিনও বিক্রি করিনি। কারণ নাকের না পড়লে, প্রথমে পড়তাম না, একটা নাকের না পড়লে খুবই বাজে লাগে। আর আমি যদি এটাও বিক্রি করে দিতাম, এটা বিক্রি করে হয়তো এখন 1000 টাকাও আসবে কিনা সন্দেহ। যদি এটাও বিক্রি করে দিতাম আমাকে খালি পুরো থাকতে হতো। সেই জন্য এই নাকেরটা বাদ দিয়ে আমার মায়ের নাকেরটা অবধি সব, মায়ের হাতের নোয়া থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং, আমাদের কিচ্ছু নেই। যদি কেউ আমার বাড়িতে এসে খুঁজে একটা কোনা পায় না, একটা কোনাও সোনার পায়, তাহলে বলবে যে না তুই ঘরের মধ্যে এটা রেখে দিয়ে তুই টাকা তুলতে বসেছিলি। এসে দেখে নিও খুঁজে খাজে কোথাও দিয়ে একটা সোনার টুকরো পাও কিনা, শুধু এইটা বাদে। আর আমার বড় মেয়ের কানে একটা সোনার দুল রয়েছে, যেটা ওর অন্নপ্রাশনে, আমার কাকারা কাকিরা অন্নপ্রাশন যখন করেছিলাম না, 1 বছরের জন্মদিন না অন্নপ্রাশনে, সবাই মিলে ওইটা ওকে গিফট করেছিল। সেই জন্য ওটা ওর কান থেকে খুলে কোনোদিনও বিক্রি করিনি। কিন্তু আমি ওকে একটা আংটি বানিয়ে দিয়েছিলাম, সেটা অবধি আমি বিক্রি করে দিয়েছি। যখন মায়ের যেরকম অসুবিধা হয়েছে তখন সেরকম সব কিছু বিক্রি করে করে মায়ের চিকিৎসা করেছি। আর এই খানকি যে কথা বলে, এই জবামাসি শালা পতিতালয়ের বেশ্যালয়ের বেশ্যা, এই যে কথা বলছে, হাতে সোনার আংটি, ও কোনটা কি বিক্রি করেছে? একটা জিনিস দেখাক যেটা ও বিক্রি করে ওর বরের অসুখের কাজে লাগিয়েছে। খানকি যদি বড় বড় কথা, তোমার বড় বড় লোহার রড গরম করবো একেবারে নিয়ে গিয়ে, দেখেছিস তো ওই গরুগুলোকে কিভাবে মারে, একদম লোহার রড নিয়ে যাবে, একদম পেছন দিয়ে ঢুকিয়ে সামনে দিয়ে বের করে দেবো। আমার সঙ্গে গাড় পেঁয়াজি মারবি না, আষাঢ়ে গল্প শোনাবি অন্য কাউকে নিয়ে। ওসব আষাঢ়ে গল্প শোনো, আমার না মাথায় সব কিছু থাকে, তোর মাথায় শুধু কাজল ছাড়া আর কিছুই নেই। তোর আষাঢ়ে গল্প আমাকে নিয়ে আষাঢ়ে গল্প শোনাতে বসবি, বললাম না লোহার রড গরম করব, পেছন দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বার করব। আমাকে নিয়ে আষাঢ়ে গল্প শোনাবি না। তোর অকাত বেশ্যাপট্টিতে, সেখান থেকে তোকে তুলে এনেছে না, তোর বাপ কোনো জন্মে ভালো কাজ করেছিল সেই জন্য। সুতরাং আমার গাড়ি এমনভাবে লাগবি না যাতে তোর আমি টুটিটা চিপে ধরি কোনোদিনও গিয়ে। তুই ভাবিস না যে তোর সঙ্গে ভিউয়ার্স আছে বলে তোর প্রচুর পাওয়ার্স আছে। ওরকম বালের ভিউয়ার্স, ওরকম কুত্তা আমি পুষি না, আমি একাই 100। যে যতটুকু দিবি তার ডবল ফেরত দেব। তোকে কিন্তু অত্যন্ত ভদ্র ভাষায় তোর নাম দিয়ে দিদি দিদি করে ভিডিও করেছি। তুই আষাঢ়ে গল্প আমাকে নিয়ে শোনাবি, মিথ্যার ঝুড়ি খুলে বসবি আমাকে নিয়ে, তারপরে যদি ভাবিস আমি তোকে সম্মান দেব, তোর সেই সম্মানের 108 তোর গাঁড়ে গুজে দেব, বুঝেছিস? এই কোনো বেশ্যাকে নিয়ে আমার 1 টাকা কামানোর কোনো দরকার নেই। ইওলো ডলার আসবে, দরকার পড়ে মনিটাইজেশন অফ করে দেবো, ইওলো ডলার আসবে, কিন্তু তোর অকাদ এটাই, তুই বেশ্যাপট্টির বেশ্যা, 3 তলা বাড়িতে বসে ভিক্ষা করিস, ওটাই তোর অকাদ।
আবার তুই পুজোর আগে ভিক্ষা করতে বসবি, আমি তোকে বলে দিলাম, তুই আবার ভিক্ষা করতে বসবি, আবার অক্সিজেন, কারণ তোর মনের বাসনা পূর্ণ হয়নি। তুই ভেবেছিলিস ম্যাডাম স্ট্যাম্প লাগিয়ে দেবে যে হ্যাঁ তুমি কিউআর কোড দিতে পারো আর তুই তুলে নিবি, যেহেতু তুই কুম্ভের মেলায় হারিয়ে যাবা বোন, ঠিক আছে, তোকে বলেছিল, তোকে সম্মান দিয়েছিল, সেজন্য ভেবেছিলিস ম্যাম তোকে বলবে হ্যাঁ তুমি কিউআর কোড শেয়ার, উনি কিউআর কোড শেয়ার করতে দেয়নি বলে তোর মনের আশা পূরণ হয়নি। তুই আবারও তোর বরকে মাস্ক লাগিয়ে ঢোকালি বলে, কারণ সামনে পুজো আসছে, দামি দামি জামা কাপড় কিনতে হবে না, তো ওই ভিক্ষা করছিস, ভিখারি হয়ে থাকবি, আষাঢ়ে গল্প শোনাবি, অন্য কাউকে নিয়ে শোনাবি, আমাকে নিয়ে আষাঢ়ে গল্প শোনাবি, ওই যে বলে দিলাম তুই লোককে বেলনি চাকি ঢুকাবি, এটা ঢুকাবি, ওটা ঢুকাবি, একেবারে লোহার রড গরম করে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? চলো, যাদের যাদের মনে হবে যে খিস্তি শোনো না, স্কিপ করে যাবে, আমি ওয়ার্নিং দিয়ে দেবো টাইটেলে থাম্বনেলে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।